নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখে বোঝে বড় খবরে চোখ রাঙাচ্ছে করোনা পরিস্থিতি সামাল দিতে কড়া সিদ্ধান্তের পথে নবান্ন। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে জেরবার দেশ, বাংলায় থাবা ক্রমশ চওড়া হচ্ছে মহামারীর। জটিল হচ্ছে পরিস্থিতি, এমনকি একাধিক জেলার কোভিড হাসপাতালের শয্যা সংখ্যা খুবই কম। এই পরিস্থিতি সামাল দিতে একাধিক জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করল নবান্ন। ভোটের মরশুমে রাজ্যে থাবা বসিয়েছে কোভিড-19 সংক্রমণ, যার জন্য রাজনৈতিক দলের মিটিং মিছিলকে দায়ী করেছেন চিকিৎসকরা। অবশ্য আমজনতার মধ্যেও গা ছাড়া ভাব দেখা যাচ্ছে। ইতিমধ্যে বাংলার 10 জেলায় নির্বাচন শেষ হয়ে গিয়েছে। এবার সেই সমস্ত জেলার কোভিড পরিস্থিতিতে লাগাম পড়াতে উদ্যোগী হল নবান্ন। সেই উদ্দেশ্যে সোমবার জেলাগুলির প্রশাসনিক কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সারলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর জানানো হয়েছে, বাজারের মতো জনবহুল এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক করতে জোরদার প্রচার চালানো হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে জোর দেওয়া হবে। কোভিড সচেতনতার প্রচার করতে জনবহুল এলাকায় মাইকে প্রচারেও জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বাজারগুলিতে ভিড় নিয়ন্ত্রণে জোর দিতে হবে বলে জানিয়েছেন মুখ্য সচিব। সূত্রের খবর, সংক্রমণে হ্রাস টানতে প্রয়োজনে শহরে মাইক্রো কন্টেনমেন্ট জোনের সংখ্যা বাড়ানো হতে পারে। প্রয়োজনে জমায়েতে বন্ধ করার কথাও বলা হয়েছে। এমনকি কোভিড রোগীর চিকিৎসার জন্য হাসপাতালগুলির 20% পরিকাঠামো বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কলকাতা পুরসভাকে 24 ঘন্টা সতর্ক থাকার পরামর্শ দিল নবান্ন। আরটিপিসিআর টেস্ট বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। পয়লা বৈশাখের অনুষ্ঠানে ভিড় কমানোর দিকে নজর দিতে বলা হয়েছে। জেলা প্রশাসনের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন মুখ্য সচিব। রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশের অন্যান্য রাজ্যের তুলনায় তা কমই রয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যের যে জেলাতে 3 পর্বে ভোট মিটে গিয়েছে সেখানে বাড়তি নজর দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও বৈঠক করেন দেশের করোনা প্রবণ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। রাজ্য থেকে সে বৈঠকে প্রতিনিধি হিসেবে ছিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি জানিয়েছেন, সোমবার ভোট মিটে যাওয়া জেলার ডিএম, এসপি, সিএম ও এইচদের সঙ্গে বৈঠকের পরিস্থিতি পর্যালোচনা করতে পারেন। সেই সূচি অনুযায়ী এই বৈঠক হলো। পরবর্তী খবর, 4 দফাতেই বিজেপির সেঞ্চুরি, বুঝেই রেগে যাচ্ছেন দিদি। বর্ধমানের সভায় আত্মবিশ্বাসী মোদী। রসিকতা দিয়ে শুরু করে ধাপে ধাপে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব বর্ধমানের তালিতে আউশগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাঝি সহ জেলায় দলের সব প্রার্থীদের নিয়ে সভা করেন নরেন্দ্র মোদী। সবার শুরুতে মিহিদানা, তারপর একে একে কাটমানি, তোলাবাজি, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানি, তপশিলীদের বিরুদ্ধে মন্তব্যের প্রসঙ্গে টেনে নিয়ে চীনা ছকে মমতাকে বিঁধলেন নরেন্দ্র মোদী। সভা থেকে মোদী এও দাবি করেন, প্রথম 4 দফাতেই 100-র বেশি আসন পাবে বিজেপি, আর তা বুঝেই রেগে যাচ্ছেন দিদি। প্রথম 4 দফায় 135 আসনে ভোট গ্রহণ হয়েছে। সোমবার তালিতের সভামঞ্চ থেকে মোদী দাবি করলেন, 4 দফায় ভোটে বাংলার মানুষ এত 4-6 মেরেছেন যে বিজেপি সেঞ্চুরি করে ফেলেছে। নন্দীগ্রামেও দিদি বোল্ড আউট হয়েছেন, আর তা সেটা বুঝতে পেরেই তিনি রেগে যাচ্ছেন। সে রাগ বাংলার মানুষের উপর ঝাড়ছেন। কিন্তু যাই করুন, মমতা আর বাংলার শাসনে ফিরতে পারবেন না, কারণ কংগ্রেস বাংলা থেকে গিয়েছে আর ফেরেনি। বামেরাও তাই। এবার তৃণমূল ক্ষমতা থেকে গেলে আর ফিরতে পারবে না। আর দিদি এবং তার সঙ্গীদের কথা শুনে তা স্পষ্ট হচ্ছে বলেও দাবি করেন নরেন্দ্র মোদী। পূর্ব বর্ধমানে ধান, আলু চাষি এবং তপশিলি ভোটের কথা মাথায় রেখে একে একে আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। কৃষকদের উন্নয়ন দিদির কাছে কখনোই অগ্রাধিকার ছিল না দাবি করে মোদী বলেন, তারা ক্ষমতার আসার পর সবার আগে কৃষকদের অ্যাকাউন্টে 18,000 টাকা করে জমা করবেন আর কোল্ড স্টোরেজ ব্যবস্থার উন্নয়ন করবেন। সম্প্রতি এক তৃণমূল নেতা তপশিলীদের ভিখারি বলে অপমান করেছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। তার দাবি, এ রাজ্যে তৃণমূল নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ছাড়া কিছুই বলতে পারেন না। আর এত বড় অপমানের পরেও তৃণমূল নেত্রী তার নিন্দাও করেননি বলে অভিযোগ করেন মোদী। নরেন্দ্র মোদীর দাবি, রামমোহন বিদ্যাসাগর, রানী রাসমণির দেশের তপশিলীদের অপমান করিয়ে আপনি বড় পাপ করেছেন। আম্বেদকরের আত্মা কষ্ট পাচ্ছে। বাংলার একটা বাচ্চা ওই অপমান কোনোদিন ভুলবে না। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে শীতলকুচিতে 4 জনের মৃত্যুর জন্য পার্টি লাইন মেনে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ করে গেলেন নরেন্দ্র মোদী। এছাড়াও বিজেপির তোলা কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, বালি মাফিয়া রাজ ইস্যুতে মমতাকে বিঁধলেন। একই সঙ্গে দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে আসল পরিবর্তন হবে এবং তারপর এই সব যন্ত্রণা থেকে বাংলার মানুষ মুক্তি পাবেন। পরবর্তী বড় খবর, আরএসএস দেশকে হিন্দু রাষ্ট্র করতে চাইছে। অভিযোগ শিখ সংগঠন শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির। দেশকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করার সব রকম চেষ্টা চালাচ্ছে আরএসএস। মঙ্গলবার একটি রেজুলেশন পাশ করিয়ে আরএসএস এর করা এই প্রচেষ্টার তীব্র নিন্দা করেছে শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি অর্থাৎ এসজিপিসি।
আরএসএস যেমনটা চাইছে সেরকম না করে দেশে সমস্ত ধর্মের সমানাধিকার রক্ষা করতে হবে বলে কেন্দ্রের কাছে আবেদনও করা হয়েছে এসজিপিসির তরফে। শিখ নির্বাচিত এই কমিটি নিজেদের বাজেট অধিবেশনে বেশ কিছু রেজলিউশন পাশ করিয়েছে নিজেদের সম্প্রদায়ের কথা ভেবে। রেজলিউশনে সম্মতি জানিয়েছেন কমিটির অন্যান্য সদস্যরা। আরএসএস নিয়ে রেজলিউশনে উল্লেখ করা হয়েছে ভারত একটি ধর্মনিরপেক্ষ, ভাষা নিরপেক্ষ দেশ। স্বাধীনতার স্বার্থে প্রত্যেক ধর্মের মানুষের অবদান রয়েছে, বিশেষ করে শিখ সম্প্রদায়ের অবদান উল্লেখযোগ্য। 80% আত্মবলিদান শিক্ষাই দিয়েছেন দেশের স্বাধীনতার স্বার্থে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বেশ কিছু সময় ধরে দেশকে হিন্দু রাষ্ট্র বানানোর স্বার্থে অন্যান্য ধর্মের মানুষদের অবমাননা করা হচ্ছে, সংখ্যালঘুদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিশানা করা হচ্ছে। এই রেজুলেশন কেন্দ্রকে সমস্ত ধর্মের মানুষের স্বার্থ রক্ষার কথাও বলা হয়েছে। যে বা যারা সংখ্যালঘুদের অবদমিত করার চেষ্টা করছে তাদের যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়, সেই আবেদনও করা হয়েছে এই রেজুলেশনে। পরবর্তী বড় খবর, বেশি খেলতে যেও না, শীতলকুচির খেলা খেলে দেব, বিতর্কিত মন্তব্য সায়ন্তনের। আমি সায়ন্তন বসু বলে যাচ্ছি, বেশি খেলতে যেও না, শীতলকুচির খেলা খেলে দেব। দিলীপ ঘোষের মন্তব্যের পর সোমবার বিস্ফোরক সায়ন্তন বসু। শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। জলপাইগুড়ির ধূপগুড়িতে বিজেপি প্রার্থী হয়ে প্রচারে এসে সায়ন্তন বসু বলেন, খেলা বেশি খেলতে যেও না, শীতলকুচির খেলা খেলে দেব। ওই দিন শীতলকুচির ঘটনা টেনে সায়ন্তনের মন্তব্য, সকালবেলা আনন্দ বর্মনকে মেরে দিল, প্রথম ভোট দিতে গিয়েছিল। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, 4 ঘন্টার মধ্যেই 4টেকে রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে। শোলের ডায়লগ উদ্ধৃতি টেনে তিনি বলেন, 1 মারোগে তো 4 মারেঙ্গে। শীতলকুচিতেও তাই হয়েছে। সায়ন্তনের মন্তব্য নিয়ে সরব তৃণমূল। তাপসের দাবি এটি স্বৈরাচারী বক্তব্য, অবিলম্বে ব্যবস্থা নিক কমিশন। আত্মরক্ষার্থে গুলি নয়, খেলবার জন্য শীতলকুচি, স্পষ্ট করেছেন সায়ন্তন বসুরা। মন্তব্য সুজনের। রবিবার বরাহনগরে ভোট প্রচার এসে শীতলকুচির ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে দিলীপ ঘোষ। এরপরে 5ম দফার ভোটের প্রসঙ্গে দিলীপ সংশ্লিষ্ট ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, 17 তারিখে ভোট দিতে যান, বাহিনী থাকবে, ভোট দিতে না পারলে আমরা আছি। শীতলকুচিতে কি হয়েছে দেখছেন তো, বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। প্রসঙ্গত শনিবার 4র্থ দফা ভোট গ্রহণকে কেন্দ্র করে সেখানে সকাল থেকে উত্তেজনা ছড়ায়। প্রথমে ভোট দিয়ে এসে গুলিবিদ্ধ হয়ে আনন্দ বর্মন নামে এক যুবকের মৃত্যু হয়। এরপর মাথাভাঙা বুথ নম্বর 126 আমতলী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে কার্যত ধুমধুমার পরিস্থিতি হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী গুলিতে 4 জনের মৃত্যুর খবর আসে। জানা গিয়েছে বুথ থেকে 300 মিটার দূরে ঘটনাটি ঘটে। প্রথমে সেখানে 1 দফা গন্ডগোল হয়, শূন্যে কয়েক রাউন্ড গুলি ছুড়ে তা নিয়ন্ত্রণ করা হয়। 1 ঘন্টা পরে আবার ঝামেলা বাঁধে, ফের একটি দল চড়াও হয়। প্রথমে এক পুলিশকে মারধর করা হয়, এরপর প্রিসাইডিং অফিসারকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘিরে ফেলা হয় ফোর্সকে, তখনই বাহিনী গুলি চালায় বলে জানিয়েছেন এক জওয়ান অফিসার। আর এরপরেই ঘটনা নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানুতর। পরবর্তী খবর, কয়লাকাণ্ডে সিবিআই স্ক্যানারে আরও এক আইপিএস অফিসার, বাঁকুড়ার পুলিশ সুপারকে তলব। কয়লা কেলেঙ্কারি কাণ্ডের জট খুলতে এবার আরও এক আইপিএস অফিসারকে তলব করল সিবিআই। বাঁকুড়ার পুলিশ সুপার এসপি কোটেশ্বর রাওকে মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এর আগে এই কাণ্ডে বাঁকুড়ার আইসি অশোক মিশ্রকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সরাসরি এসপি কে তলব করা হলো। সূত্রের খবর, গত 2 বছর ধরে বাঁকুড়ার পুলিশ সুপার থাকাকালীন কোটেশ্বর রাওয়ের কাছে কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল, কিন্তু তিনি সেসব গ্রাহ্য করেননি। এই তথ্য পেয়ে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। মাস 2 আগে একাধিকবার বাঁকুড়ার ইন্সপেক্টর ইনচার্জ অশোক মিশ্রকে সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়েকবার হাজিরা এড়ানোর পর কলকাতায় সিবিআই এর দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। সূত্রের খবর, প্রথমবার জিজ্ঞাসাবাদ চলছিল প্রায় 7 ঘন্টা ধরে। সেবার আইসির জবাবে কয়লা এবং গরু পাচার নিয়ে নানা প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়েছিলেন সিবিআই কর্তারা। অন্তত এমনটা জানিয়েছিলেন গোয়েন্দারা। ভোটের আগে চলতি মাসের 4 তারিখ গ্রেপ্তার করা হয় বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে। তার কথার সূত্র ধরেই কয়লা পাচার কাণ্ডে জড়িত অন্যান্যদের খোঁজ খবর মিলবে বলে আশা ছিল। তাতেই এবার স্ক্যানারে বাঁকুড়ার এসপি কোটেশ্বর রাও। কয়লা পাচারকাণ্ডে ইডির সঙ্গে দ্রুত গতিতে তদন্ত চালাচ্ছে সিবিআই। ভারত ও বাংলাদেশে ছড়িয়ে থাকা এই চক্রের চাইদের ধরতে তৎপর হয়েছেন গোয়েন্দারা। বিনয়ের ভাই বিকাশের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল সিবিআই। এরপরে দিল্লি থেকে বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করা হয়। বাংলায় ভোট পর্ব চলাকালীন এবার আরেক আইপিএস কে তলব করে আর দ্রুত কেলেঙ্কারি জাল গুটিয়ে আনতে তৎপর সিবিআই। মঙ্গলবার তাকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে। পরবর্তী বড় খবর, গত বছরের তুলনায় দ্বিগুণ গতিতে বাড়ছে কোভিড সংক্রমণ। কেন এই হাল, কি বলছেন চিকিৎসকরা? 1 বছর আগে কোভিড নিয়ে যে আতঙ্ক এবং সাবধানতা ছিল আজ তা নেই। এই কারণেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, এমনটাই বলছেন চিকিৎসকরা। চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুবর্ণ গোস্বামীর দাবি, এই পরিসংখ্যান আসলে হিমশৈলের চূড়া মাত্র, কারণ অনেকেই আক্রান্ত কোভিড পরীক্ষা করাচ্ছেন না।
তাহলে সংক্রামিত সংখ্যা আরও বাড়ত। তার মতে উপসর্গহীন বা অল্প উপসর্গ দেখা যাচ্ছে এমন বহু মানুষই কোভিড পরীক্ষা করাচ্ছেন না আর নিজেদের অজান্তেই আরও বেশি রোগ ছড়াচ্ছেন। সুবর্ণর মতে গত বছর সাধারণ মানুষের মনে কোভিড নিয়ে ভয় ছিল। বেশিরভাগ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলতেন, কিন্তু গৃহবন্দী থেকে কাজ হারানো মানুষ এখন বেপরোয়া। কেউই আর কোভিড বিধি মেনে চলার ব্যাপারে সতর্ক নন। পাশাপাশি ভোটের হাওয়ায় রাজনৈতিক সমাবেশও বেড়েছে, তাতেও বাড়ছে সংক্রমণ। বেলেঘাটা আইডি হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ যোগীরাজ রায়ের মতে রাজ্য তথা দেশের কোভিড পরিস্থিতি ক্রমশ অত্যন্ত উদ্বেগজনক হচ্ছে। তার কথায় পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। প্রতিদিনই অজস্র রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এরকম চলতে থাকলে রোগীদের ভর্তি করার জায়গা থাকবে না। চিকিৎসকদের অনেকেই দাবি করছেন কোভিডের এই দ্বিতীয় ঢেউয়ে 40 বছরের কম বয়সী রোগীদের মধ্যেও শ্বাসকষ্ট সহ ফুসফুসের নানা জটিলতা দেখা দিচ্ছে। টিকাকরণ শুরু হলেও কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না কেন? যোগীরাজ বলেছেন, কোনো টিকা সম্পর্কে এমনটা বলা মুশকিল যে সেটি রোগের বিরুদ্ধে 100% কাজ করবে। আর কোভিডের মতো অল্প চেনা ভাইরাসের ক্ষেত্রে টিকার কার্যকারিতা বুঝতে আরও সময় লাগবে। অন্যদিকে সুবর্ণের মতে দেশে মাত্র 5.5% মানুষ টিকা নিয়েছেন। দ্বিতীয় ঢেউ আটকাতে অন্তত 50% মানুষের টিকাকরণ জরুরি, কিন্তু এখনও সেই পরিকাঠামো তৈরি হয়নি। টিকা সম্পর্কে অনেকেরই মনে নানা ভয় রয়েছে। তাই যে কেন্দ্রে 250 জনের টিকাকরণ হওয়ার কথা, সেখানে মেরে কেটে 100 জন টিকা নিতে আসছেন। শুধু টিকা দিয়েই হবে না, পরিস্থিতি সামলাতে দূরত্ববিধি মেনে চলা ও মাস্ক পরা বাধ্যতামূলক করার দরকার আছে বলে মনে করছেন চিকিৎসকরা। বাড়ি থেকে বেরোলে 30 স্তরীয় মাস্ক পরা উচিত বলেও মনে করছেন তারা।